কাতারের বন্দরে আকাশ থেকে যান্ত্রিক দানবের হামলা, ইরানি ড্রোনের আঘাতে কাঁপল মধ্যপ্রাচ্য। ক্ষমতায় বসে থালাপতি বিজয়ের ম্যাজিক, 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ দিয়ে তামিলনাড়ুতে ঝড়। হরমুজ প্রণালীতে ডিজিটাল ব্ল্যাক হোল, সমুদ্রতলের ইন্টারনেট এখন তেহরানের হাতের মুঠোয়। রাজনীতির ঊর্ধ্বে মাতৃত্ব, মার্কিন প্রেস সেক্রেটারির মেয়র ছবিতে মুগ্ধ তেহরান। আসসালামু আলাইকুম, স্বাগত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রাসেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোরের আলো ফোটার আগে কাতারের সুসাইট বন্দরের আকাশে দেখা যায় এক ঝাঁক যান্ত্রিক দানব। ইরানের তৈরি এই ড্রোনগুলোর টার্গেট ছিল একটি বিশাল পণ্যবাহী জাহাজ। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ, লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ভোরের আলো ফোটার আগে কাতারের মোসাইদ বন্দরের আকাশে দেখা যায় এক ঝাঁক যান্ত্রিক দানব। ইরানের তৈরি এই ড্রোনগুলোর টার্গেট ছিল একটি বিশাল পণ্যবাহী জাহাজ। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ, লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের জলসীমায় থাকা একটি বাণিজ্যিক জাহাজে সরাসরি আঘাত হেনেছে ঘাতক ড্রোন। যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি, কিন্তু আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল যে এই আক্রমণ ছিল কতটা সুপরিকল্পিত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দোহা থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে যখন এই হামলা চলে, তখন মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধ সিনেমার দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। সংঘাতের আঁচ থেকে বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাত। দুবাই এবং আবুধাবির আকাশে যখন সাধারণ মানুষ রবিবারের সকাল উপভোগের প্রস্তুতি নিচ্ছিল, তখনই বেজে ওঠে এর রেড সাইরেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা দুটি শক্তিশালী ড্রোন আকাশেই রুখে দিয়েছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাঝ আকাশে ড্রোনের ধ্বংস হওয়ার শব্দে থরথর করে কেঁপে ওঠে জনপদ। কুয়েত সিটি যখন ঘুমের ঘোরে, ঠিক তখনই দেশের উত্তরাঞ্চলীয় সীমাতে হানা দেয় শত্রুর ড্রোন। কুয়েত সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, ভোরে একাধিক ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। নির্দিষ্ট নিয়ম মেনে সেনাবাহিনী সেগুলো মোকাবেলা করলেও এই ঘটনা কুয়েতবাসীর মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। কোনো দেশের নাম সরাসরি না নিলেও আঙুল কিন্তু তেহরানের দিকেই। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে থাকা বারুদটি সরবরাহ করেছে খোদ ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাই সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঙ্কার ছেড়েছেন, আমাদের সহনশীলতা আজ শেষ হলো। আমাদের কোনো জাহাজে আঘাত এলে এর পরিণতি হবে ভয়াবহ। আমেরিকান জাহাজ আর সামরিক ঘাঁটি হবে আমাদের মূল লক্ষ্য। হামলা শিকার হওয়া জাহাজটি আসলে কার, তা নিয়ে চলছে তীব্র বাকযুদ্ধ। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে, কাতারের উপকূলে যে জাহাজটি জ্বলছে সেটি মার্কিন পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও দাবি করেছে যে কয়েকদিন আগেই তাদের একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালীতে রহস্যময় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একের পর এক দেশের জাহাজ টার্গেটে আসায় পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থেই ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইরানের এই আগ্রাসনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এক বজ্র কঠিন বার্তায় বলেছেন, যতক্ষণ না ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হচ্ছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধ থামবে না। নেতানিয়াহুর এই মন্তব্য পরিস্থিতিকে সরাসরি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাহুল গান্ধীর হাত ধরে এভাবেই নতুন তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন থালাপতি বিজয়। ক্ষমতার চেয়ারে বসে ম্যাজিক শুরু। নায়ক থেকে জনতার নেতার রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন এই সুপারস্টার। শুধু কি তাই, মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্স, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে নেতা থেকে নেমে এলেন জনতার কাতারে। রাহুল গান্ধীর হাত ধরে এভাবেই নতুন তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন থালাপতি বিজয়। ক্ষমতার চেয়ারে বসেই ম্যাজিক শুরু। নায়ক থেকে জনতার নেতার রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন এই সুপারস্টার।
শুধু কি তাই, মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্স, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে নেতা থেকে নেমে এলেন জনতার কাতারে। জনতার মনের কথা এত মাধুর্য দিয়ে বুঝতে পেরেছেন হাতে গোনা কয়েকজন নেতা। সেই হাতে গোনাদের তালিকায় স্থান করে নিলেন বিজয় থালাপতি। এক সাধারণ মানুষ নেতৃত্বের ভূমিকায় বিজয় থালাপতির থালাইবা সিনেমায় বাস্তবে ধরা দিল তামিলনাড়ুর রাজনীতিতে। একজন তুমুল জনপ্রিয় নায়ক থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে, মুখ্যমন্ত্রীর আসনে বসে রীতিমতো বোমা ফাটালেন নতুন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি, তাকে বাদ দিয়ে হবে না কিছুই। বুঝিয়ে দিলেন সরকারের ভালো কাজের কৃতিত্ব যদি তার হয়, তাহলে খারাপ কাজের দায়ভারও নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। জবাবদিহিতা থেকে বাদ পড়বেন না তিনি, অর্থাৎ জোট সঙ্গীদের চাপের মুখে কিছুই করবেন না এই সুপারস্টার। রোববার স্থানীয় সময় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথ নিয়েছেন থালাপতি। তাকে শপথ পড়িয়েছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। প্রিয় নায়ক থেকে নেতা বনে যাওয়া থালাপতির শপথের সময়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। এরপর প্রথম ভাষণে নিজের জাত চিনিয়েছেন বিজয়। ভাষণে স্পষ্ট করে থালাপতি বলেছেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রীর আসনে। দারিদ্র দেখেছেন ক্ষুধা, অনেক কষ্ট অপমানও সইতে হয়েছে তাকে। সে কারণেই আজ জনতার ছেলে, ভাই বা ছোট ভাই। বলেছেন তিনি বা তার সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসেনি। তার সরকারের সর্বোচ্চ গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য এবং পানির মতো মৌলিক বিষয়গুলো। শুধু তাই নয়, আজ থেকে ধর্ম নিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরুর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। মহাপ্রলয়ের সংকেত নাকি ভূ রাজনৈতিক দাবার চাল? তেলের পর এবার বিশ্বকে জিম্মি করার নতুন অস্ত্র খুঁজে পেল ইরান। খনিজ তেলের প্রাণ ভোমরা হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন হয়ে উঠতে চলেছে ডিজিটাল ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দু। সমুদ্রের অতল তলদেশ দিয়ে বয়ে চলা ইন্টারনেটের অদৃশ্য শিরদাঁড়া এখন তেহরানের হাতের মুঠোয়। মহাপ্রলয়ের সংকেত নাকি ভূ রাজনৈতিক দাবার চাল? তেলের পর এবার বিশ্বকে জিম্মি করার নতুন অস্ত্র খুঁজে পেল ইরান। খনিজ তেলের প্রাণ ভ্রমরা হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন হয়ে উঠতে চলেছে ডিজিটাল ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দু। সমুদ্রের অতল তলদেশ দিয়ে বয়ে চলা ইন্টারনেটের অদৃশ্য শিরদাঁড়া এখন তেহরানের হাতের মুঠোয়। বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে খবর আসছে, সমুদ্রের নিচ দিয়ে যাওয়া 7টি মূল ইন্টারনেট কেবলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চলেছে ইরান। ইরান সরকারের সাম্প্রতিক এক ঘোষণায় রীতিমতো কাঁপন ধরেছে পশ্চিমা বিশ্বে। তেহরানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব সাবমেরিন কেবল এখন থেকে পরিচালিত হবে ইরানের নিজস্ব আইনে। এর অর্থ হলো, এতদিন যে জলপথ দিয়ে কেবল তেলের জাহাজ নিয়ন্ত্রণ হতো, এখন থেকে সেখান দিয়ে প্রবাহিত প্রতিটি ডেটা বিট বা তথ্যের উপর নজরদারি করবে তেহরান। কিন্তু এখানেই শেষ নয়। ইরান প্রস্তাব করেছে এক নজিরবিহীন ডিজিটাল টোল বা মাশুল ব্যবস্থা, অর্থাৎ ইউরোপ থেকে এশিয়া কিংবা উপসাগরীয় দেশগুলোতে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে এখন থেকে ইরানকে মোটা অঙ্কের কর দিতে হবে। বিনামূল্যে সমুদ্র ব্যবহারের দিন কি তবে ফুরিয়ে এলো? ইরানের এই প্রস্তাবিত গভর্নেন্স মডেল এখন বিশ্ব বাণিজ্যের নতুন মাথা ব্যথার কারণ। খবরের গভীরে গেলে দেখা যায়, ইরান কেবল কর নিয়ে ক্ষান্ত হচ্ছে না। তেহরান দাবি করছে এই 7টি কেবলের যাবতীয় ব্যবস্থাপনা, মেরামত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে একচেটিয়াভাবে ইরানি কোম্পানিগুলোকে। অর্থাৎ বিদেশের কোনো কোম্পানি এখন আর ইরানের অনুমতি ছাড়া সমুদ্রের তলদেশে নিজেদের তারও স্পর্শ করতে পারবে না। এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে ইরানের শক্তিশালী বাহিনী। এর আগে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছিল যে উপসাগরীয় দেশগুলোর ব্যাংকিং, ক্লাউড সার্ভিস এবং ইন্টারনেট অবকাঠামো তাদের নিশানায় রয়েছে। যদি এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তবে যে কোনো মুহূর্তে গোটা বিশ্বের ইন্টারনেট ব্ল্যাকআউট তৈরির ক্ষমতা চলে আসবে তেহরানের হাতে। জানলে অবাক হবেন, বিশ্বের প্রায় 99% ইন্টারনেট ট্রাফিক বহন করে এই সাবমেরিন কেবলগুলো।
ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগকারী এই কেবলগুলো যদি ইরানের ডিজিটাল পাওয়ার লেভার বা ক্ষমতার হাতিয়ারে পরিণত হয়, তবে আন্তর্জাতিক বাজারে তার প্রভাব হবে ভয়াবহ। শেয়ার বাজার থেকে শুরু করে প্রতিরক্ষা যোগাযোগ সবই পড়বে চরম ঝুঁকির মুখে। ইরানের এই পদক্ষেপে বসে নেই পশ্চিমা শক্তিগুলো। হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে ব্রিটেন ইতোমধ্যেই তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগন মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার রণতরীগুলো সতর্ক অবস্থায় রয়েছে। একদিকে ইরানের সার্বভৌমত্বের দাবি, অন্যদিকে পশ্চিমের নিরাপত্তার অজুহাত। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক বারুদের। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটকে অভিনন্দন জানিয়েছেন ইরান। কিন্তু কেন? ভালোবাসা আর মাতৃত্বের এক স্বর্গীয় অনুভূতি। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট যখন তার নবজাতক কন্যা ভিয়েনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন, মুহূর্তেই তা নজর কাড়ল সবার। রাহুল গান্ধীর হাত ধরে এভাবেই নতুন তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন থালাপাতি বিজয়। ক্ষমতার চেয়ারে বসেই ম্যাজিক শুরু নায়ক থেকে জনতার নেতার। রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন এই সুপারস্টার। শুধু কি তাই, মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্স, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে নেতা থেকে নেমে এলেন জনতার কাতারে। জনতার মনের কথা এত মাধুর্য দিয়ে বুঝতে পেরেছেন হাতে গোনা কয়েকজন নেতা। সেই হাতে গোনাদের তালিকায় স্থান করে নিলেন বিজয় থালাপাতি। এক সাধারণ মানুষ নেতৃত্বের ভূমিকায় বিজয় থালাপাতির থালাইবা সিনেমায় বাস্তবে ধরা দিল তামিলনাড়ুর রাজনীতিতে। একজন তুমুল জনপ্রিয় নায়ক থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে, মুখ্যমন্ত্রীর আসনে বসে রীতিমতো বোমা ফাটালেন নতুন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি, তাকে বাদ দিয়ে হবে না কিছুই। বুঝিয়ে দিলেন সরকারের ভালো কাজের কৃতিত্ব যদি তার হয়, তাহলে খারাপ কাজের দায়ভারও নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। জবাবদিহিতা থেকে বাদ পড়বেন না তিনি, অর্থাৎ জোট সঙ্গীদের চাপের মুখে কিছুই করবেন না এই সুপারস্টার। রোববার স্থানীয় সময় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথ নিয়েছেন থালাপাতি। তাকে শপথ পড়িয়েছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। প্রিয় নায়ক থেকে নেতা বনে যাওয়া থালাপাতির শপথের সময়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। এরপর প্রথম ভাষণেই নিজের জাত চিনিয়েছেন বিজয়। ভাষণে স্পষ্ট করে থালাপাতি বলেছেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রীর আসনে। দারিদ্র দেখেছেন ক্ষুধা, অনেক কষ্ট অপমানও সইতে হয়েছে তাকে। সে কারণেই আজ জনতার ছেলে, ভাই বা ছোট ভাই। বলেছেন তিনি বা তার সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসেনি। তার সরকারের সর্বোচ্চ গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য এবং পানির মতো মৌলিক বিষয়গুলো। শুধু তাই নয়, আজ থেকে ধর্ম নিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরুর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। ইরান মোতায়েন করেছে যুদ্ধজাহাজ বিধ্বংসকারী সাবমেরিন। হঠাৎ করে এমন পদক্ষেপ কেন নিল ইরান? তবে কি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো থেকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ইরানের সামরিক বাহিনী? কি আছে ইরানের কাছে থাকা সাবমেরিনগুলোতে? হরমুজ প্রণালীতে উত্তাপ, ইরান মোতায়েন করেছে যুদ্ধজাহাজ বিধ্বংসী সাবমেরিন। হঠাৎ করেই এমন পদক্ষেপ কেন নিল ইরান? তবে কি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ইরানের সামরিক বাহিনী? কি আছে ইরানের কাছে থাকা সাবমেরিনগুলোতে? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের বহরও প্রস্তুত রেখেছে তেহরান। যে কোনো মুহূর্তে শত্রুদের ঘায়েল করতে তৈরি আছে ইরানের সশস্ত্র বাহিনী। প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে ঠিক কতগুলো সাবমেরিন রয়েছে?
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের ময়দানেই ক্রমেই উত্তেজনা বেড়ে চলেছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন প্রশাসনের দেওয়া অন্যায্য শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এমনকি সাম্প্রতিক যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণও চেয়েছে ইরান। এমন পরিস্থিতিতে কিছুটা বেকায়দায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেও ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। যদিও ইরানের বিরুদ্ধে নিঃশর্ত পরাজয় মেনে নিতে নারাজ ট্রাম্প, তাই তো হরমুজ প্রণালীতে উত্তাপ বজায় রেখেছে দুই পক্ষই। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিভিন্ন দেশে জ্বালানির বাজারে উত্তাপ সৃষ্টি হয়েছে। টালমাটাল এই পরিস্থিতিতে ট্রাম্প যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এগিয়ে যায় ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীর দিকে। এরপরই ঘটে লঙ্কা কাণ্ড। মার্কিনী ওই যুদ্ধবহরকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়ে প্রতিক্রিয়া জানায় ইরানের নৌবাহিনী। আর এতেই এক প্রকার ভয় পেয়ে রীতিমতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো। এবার আরো কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানের নৌবাহিনী। পারস্য উপসাগরের ডলফিন নামে পরিচিত নিজেদের তৈরি বেশ কয়েকটি সাবমেরিনকে হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে ইরান, যাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মার্কিন দরবারে। এ প্রসঙ্গে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুপক্ষের হুমকি মোকাবিলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করা হয়েছে। যে কোনো পদক্ষেপের জন্য সেই মারণাস্ত্রগুলো প্রস্তুত রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে মার্কিন সামরিক বাহিনীর মাঝে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলতে নিজেদের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহরকে ঘিরে নতুন তথ্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হিমালয়ের বরফ শীতল পাহাড়ে আবার উত্তাপ। সালে সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশের একটি চুক্তিতে পৌঁছলেও পর্দার আড়ালে লড়াই থামেনি এক মুহূর্তের জন্যও। এবার কেন্দ্রবিন্দুতে কাশ্মীরের বিতর্কিত সাকসাম উপত্যকা। ভারতের করা প্রতিবাদ আর দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেইজিংকে জানিয়ে দিয়েছে এই ভূখণ্ড চীনের অবিচ্ছেদ্য অংশ। হিমালয়ের বরফ শীতল পাহাড়ে আবারও উত্তাপ। 2024 সালে সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছালেও পর্দার আড়ালে লড়াই থামেনি এক মুহূর্তের জন্যও। এবার কেন্দ্রবিন্দুতে কাশ্মীরের বিতর্কিত সাকসাম উপত্যকা। ভারতের কড়া প্রতিবাদ আর দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেইজিং জানিয়ে দিয়েছে এই ভূখণ্ড চীনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের ঠিক আগো মুহূর্তে কেন হঠাৎ এই পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তোলা হচ্ছে? তবে কি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য খর্ব করতে চীন ও পাকিস্তান এক নতুন মেরুকরণে ব্যস্ত? গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে সাকসাম উপত্যকা ভারতের নিজস্ব ভূখণ্ড, সেখানে চীনের যে কোনো পরিকাঠামো নির্মাণ অবৈধ। কিন্তু সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ভারতের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। পিটিআই এর এক প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, নিজ ভূখণ্ডে উন্নয়নমূলক কাজ করার পূর্ণ অধিকার চীনের রয়েছে। ভারত যে 1963 সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে অবৈধ বলে আসছে, বেজিং তাকে মোটেও পাত্তা দিচ্ছে না। চীন মনে করিয়ে দিয়েছে পাকিস্তান ও চীন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এই চুক্তি করেছে, যেখানে ভারতের হস্তক্ষেপ করার কোনো আইনগত ভিত্তি নেই। বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রাক্কালে ভারত হয়তো চেয়েছিল চীনের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে, কিন্তু বেইজিং স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটনের সাথে তাদের দ্বিপাক্ষিক সমীকরণ যাই হোক না কেন, সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক চুলও ছাড় দিবে না। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা শিপেক নিয়ে ভারতের আপত্তির কোনো মূল্য বেইজিং এর কাছে নেই। চীন পরিষ্কার বার্তা দিয়েছে, সীমান্ত নিয়ে তারা পাকিস্তানের সাথে যে সমঝোতায় পৌঁছেছে তা অটল। ভারতের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকি চীনের সামরিক শক্তির সামনে যে নেহাতুই কাগুজে বাঘ, তা আবারও প্রমাণিত হলো। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত কোণঠাসা হয়ে পড়েছে। একদিকে অরুণাচল বা জাংনান প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে চীন তার অধিকার জানান দিচ্ছে,
অন্যদিকে লাদাখ ও কাশ্মীরে একের পর এক বাংকার ও রাস্তা তৈরি করে ভারতের প্রতিরক্ষা ব্যূহকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। 2024 সালের চুক্তি সত্ত্বেও বেইজিংয়ের এই আগ্রাসী ভঙ্গি প্রমাণ করে নরেন্দ্র মোদী সরকারের প্রতিবেশী নীতি বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত যে তার বন্ধু ও প্রভাব উভয় হারাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাকসগাম উপত্যকা নিয়ে চীনের এই অনড় অবস্থান ভারতের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। ট্রাম্পের সফরের আগে ভারতকে একঘরে করে দেওয়ার এই কৌশল বেইজিং খুব সুনিপুণভাবে বাস্তবায়ন করছে। আরব আমিরাতকে বিশ্বচিন্ত বিলাসিতা আর স্থিতিশীলতার স্বর্গরাজ্য হিসেবে সেই আমিরাত আজ রণক্ষেত্রে এক আগ্রাসী যোদ্ধা। পর্দার আড়ালে গোপন সংঘাত, এবার প্রকাশ্যে প্রতিবেদন বলছে তেহরানের বুক লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে আবুধাবি। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের লাভান দ্বীপ থেকে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী আমেরিকা অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো ইরান লাভান তেল শোধনাগারে বিধ্বংসীকারী হামলা চালিয়েছে। যে আরব আমিরাতকে বিশ্বচিন্ত বিলাসিতা আর স্থিতিশীলতার স্বর্গরাজ্য হিসেবে সেই আমিরাত আজ রণক্ষেত্রের এক আগ্রাসী যোদ্ধা। পর্দার আড়ালে গোপন সংঘাত এবার প্রকাশ্যে। প্রতিবেদন বলছে তেহরানের বুক লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে আবুধাবি। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের লাভান দ্বীপ থেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো ইরানের লাভান তেল শোধনাগারে বিধ্বংসী হামলা চালিয়েছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল, আর সেই সাথে পুড়ে ছাই হয়ে গেছে ইরানের অর্থনীতির অন্যতম এক মেরুদণ্ড। মাসের পর মাস অচল হয়ে পড়েছে এই শোধনাগারের উৎপাদন। প্রশ্ন উঠছে, ক্ষুদ্র এক রাষ্ট্র হয়ে ইরানের মতো বিশাল শক্তির ওপর হামলার সাহস পেল কোথায় আমিরাত? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সাহস নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির আস্ফালন। ফরাসি মিরাজ ফাইটার জেট থেকে শুরু করে চীনা উইংলুং ড্রোন, আবুধাবির সামরিক অস্ত্রাগার এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। পশ্চিমাদের দেওয়া রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ব্যবহার করেই এই সফল অপারেশন চালিয়েছে তারা। এই আঘাতের পর চুপ করে বসে থাকেনি তেহরান। প্রত্যাঘাত এসেছে ঝড়ের গতিতে। ইরান স্বীকার করেছে যে তাদের শোধনাগারে শত্রু আক্রমণ হয়েছে। এর পাল্টা জবাবে আরব আমিরাত এবং কুয়েত লক্ষ্য করে আছড়ে পড়েছে শত শত ড্রোন ও মিসাইল। এই যুদ্ধের নেপথ্যে কি তবে ওয়াশিংটনের ইন্ধন রয়েছে? গুঞ্জন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির ঠিক আগেই এই হামলা চালানো হয়। হোয়াইট হাউস সরাসরি মুখ না খুললেও পেন্টাগনের নীরবতা অনেক বড় ইঙ্গিত দিচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে ইরানের প্রভাব খর্ব করতে আরব মিত্রদের সরাসরি যুদ্ধে নামিয়ে এক নতুন সমীকরণ তৈরি করছে আমেরিকা। যুদ্ধ কেবল আকাশপথে নয়, শুরু হয়েছে টেবিলে আর নথিপত্রেও। দুবাইয়ে থাকা ইরানি স্কুল, ক্লাব এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তালা ঝুলিয়ে দিয়েছে আমিরাত। কড়াকড়ি করা হয়েছে ভিসায়। দীর্ঘদিনের বাণিজ্যিক বন্ধু আজ চরম শত্রুতে পরিণত হয়েছে। ইরানের অর্থনৈতিক লাইফ লাইন হিসেবে পরিচিত দুবাইয়ের পথ বন্ধ হওয়ায় তেহরান এখন কার্যত কোণঠাসা। বিশ্লেষকদের মতে এটি কেবল দুটি দেশের যুদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার কফিনের শেষ পেরেক। দিনা এসফেন্ডিয়ারির মতো বিশ্লেষকেরা মনে করছেন আমিরাত সরাসরি যুদ্ধপক্ষ হওয়ায় এই অঞ্চলের শান্তি আলোচনার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল। তেহরান এখন চেষ্টা করবে জিপিএ ভুক্ত অন্য দেশগুলোর সাথে আমিরাতের ফাটল ধরানোর। পর্যটন আর বাণিজ্যের কেন্দ্রবিন্দু দুবাই আজ ক্ষেপণাস্ত্রের নিশানায়। হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এক সময়ের শান্ত উপসাগর কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকিয়ে দিচ্ছে? আবুধাবির এই সরাসরি আঘাত কি ইরান সহজেই ভুলে যাবে, নাকি সামনে থেকে আসছে আরো বড় কোনো প্রলয়? বিশ্বজুড়ে আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা বাড়ছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর বিস্তার এবং আমেরিকার সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্র সামনে আনছে রাশিয়া। সেই অস্ত্রের নাম পোসাইডেন। এটি একটি টর্পেডো, তবে বিশেষত্ব হলো এটি পারমাণবিক শক্তি চালিত। এছাড়াও পানির নিচ দিয়ে অতি গোপনে ভয়াবহ পারমাণবিক হামলা চালাতে সক্ষম রাশিয়ার এই অস্ত্র। বিশ্বজুড়ে আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা বাড়ছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর বিস্তার এবং আমেরিকার সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্র সামনে আনছে রাশিয়া। সেই অস্ত্রের নাম পোসাইডন। এটি একটি টর্পেডো, তবে এর বিশেষত্ব হলো এটি পারমাণবিক শক্তি চালিত। এছাড়া পানির নিচ দিয়ে অতি গোপনে ভয়াবহ পারমাণবিক হামলা চালাতে সক্ষম রাশিয়ার এই অস্ত্র। মূলত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পাল্টা হামলা চালাতে এই অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।
কারণ মস্কোর আশঙ্কা ভবিষ্যতে আমেরিকা এমন প্রযুক্তি তৈরি করতে পারে যা রাশিয়ার প্রচলিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হবে। তাই রাশিয়া এমন একটি অস্ত্র তৈরি করছে যা সমুদ্রের গভীর দিয়ে গোপনে আমেরিকার উপকূলে পৌঁছে পারমাণবিক হামলা চালাতে পারবে। বিশ্লেষকদের মতে এই অস্ত্র মোতায়েন হলে আমেরিকার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার অস্ত্র প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে। একই সঙ্গে সমুদ্রের নিচে পারমাণবিক সংঘাতের নতুন ঝুঁকিও তৈরি হবে। পোসাইডনকে অনেক বিশেষজ্ঞ ডুমসডে টর্পিডো বলেও উল্লেখ করেন, কারণ এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং উপকূলীয় শহর, নৌঘাটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো বা বিমানবাহী রণতরীবহরে ভয়াবহ হামলা চালাতে সক্ষম হতে পারে। এই টর্পেডোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পারমাণবিক শক্তি চালিত হওয়ায় এর কার্যত কোনো নির্দিষ্ট পাল্লা নেই, অর্থাৎ এটি দীর্ঘ সময় পানির নিচে চলতে পারে। এছাড়া এটি সমুদ্রের অনেক গভীরে চলাচল করতে পারে, যেখানে সাধারণ সাবমেরিন সহজে পৌঁছতে পারে না। রাশিয়ার দাবি পোসাইডন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে, কারণ এটি সমুদ্রের গভীর দিয়ে হামলা চালাবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এই অস্ত্রের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, যদি রাশিয়ার ওপর বড় ধরনের পারমাণবিক হামলা হয় তাহলে দেশটি ধ্বংস হলেও পাল্টা ভয়াবহ হামলা চালানোর সক্ষমতা তাদের থাকবে। এদিকে জানা গেছে রাশিয়া এখন খাবারোভস্কো নামে একটি বিশেষ পারমাণবিক সাবমেরিন প্রস্তুত করছে। এই সাবমেরিনের মূল কাজ হবে পোসাইডন টর্পিডো বহন করা ও মোতায়েন করা। খাবারোভস্কো সাবমেরিনটি বর্তমানে রাশিয়ার আর্কটিক অঞ্চলের সেভেরোদভিন্স্কে চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এটি প্রায় 135 কিলোমিটার দীর্ঘ এবং বিশেষভাবে পোসাইডনের জন্য তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি সাবমেরিনের সর্বোচ্চ 6টি পোসাইডন টর্পিডো রাখা যাবে। বিশ্লেষকদের মতে রাশিয়ার পোসাইডন আমেরিকার জন্য নতুন ধরনের নিরাপত্তা সংকট তৈরি করছে, কারণ বর্তমানে মার্কিন নৌবাহিনীর কাছে এমন দীর্ঘ পাল্লার পানির নিচের পারমাণবিক টর্পিডো মোকাবেলার কার্যকর ব্যবস্থা তেমন একটা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাভারের আশুলিয়ায় খাল খনন শুরু হয়েছে। বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা ব্রিজের উত্তর পাশে মোহনপুর মৌজা হতে দিয়াবাড়ির লক্ষণ সেনের বাড়ি পর্যন্ত কাজীর খাল পুনঃখনন উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে খাল খনন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মহিনুদ্দিন বিপ্লব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কোনো সরকারি প্রকল্প চালু হয় আমাদের কিন্তু পরিকল্পনা মাফিকই আমরা সেটা দিই যে কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হবে। আমরা কিন্তু আপনি দেখবেন একদিকে কাজ চলতে থাকবে, আমরা ওইটাও কিন্তু ভ্যাকেন্ট করার চেষ্টা করবো এবং আমি আশাবাদী যে এখন এটা আমরা ভ্যাকেন্ট করে দেবো। আপনারা জানেন যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তারই এটা অন্যতম একটা প্রকল্প ছিল খাল খনন। সারা বাংলাদেশে ওই সময় অনেক এটা আলোচিত ছিল, জনপ্রিয় ছিল। তার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আবার নতুন করে এই প্রকল্পটা বিভিন্ন নির্বাচনী এলাকায় করেছে। আমাদের এলাকার বেশ কয়েকটি নাম দিয়েছি। এটা কাজী খাল, যেটা আমার পিতা ক্যাপ্টেন হালিম সাহেবকে নিয়ে এটা উদ্বোধনী করেছিলেন। এবং আপনারা জানেন যে খালের প্রয়োজনীয়তা কেন, যখন অতি বর্ষণ হলে কিন্তু এই জলবদ্ধতা দূর করার জন্য এই খালের কোনো বিকল্প নাই। সেচ প্রকল্প, এখানে মাছ চাষ করার সুযোগ আছে, বড় হলে নৌকা চলার সুযোগ আছে, অনেক কিছু এখানে নব্যতা করার জন্য। দীর্ঘদিন এটা তো একসময় খালি ছিল এবং আমি শিওর যেটা হয়ে গেলে দেখবেন যে একটা নতুন মানে মানুষের একটা আগ্রহ তৈরি হবে যে এটা পাশ দিয়ে নতুন একটা মানে জায়গা এবং বসতি গড়ার একটা সুযোগ থাকবে। আমি আশাবাদী যে প্রকল্পগুলো যখন কমপ্লিট হবে তখন মনে হবে এখন অনেক বাধা বিপত্তি থাকবে, কিন্তু সরকার চাইলে কোনো বাধা বিপত্তি না। আমরা জনগণের প্রতি নির্বাচিত হয়েছি, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, আমি এলাকায় এমপি। জনগণের যেটা সরকারের সম্পত্তি এটা কেউ দখল করতে পারবে না, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এই খাল সুন্দরভাবে গিয়ে যেখানে বংশীনদীতে মিলিত হবে সেখানে যারা যারা আছে সব ভ্যাকেন্ট করে আমরা এটা সুন্দরভাবে সমাপ্ত করব। আমি সকলের সহযোগিতা চাই, আপনারা এটা জানিয়ে দিন যে আমি এলাকার সংসদ সদস্য হিসাবে সকলের সহযোগিতা, যারা বাধা দিবে তাদেরকে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে উচ্ছেদ করা হবে ইনশাল্লাহ।
গাইবান্ধা সদর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত দলিল লেখকরা চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন শুরু করেছেন। চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত কলম ধরব না এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে সব ধরনের দলিল লিখন কাজ বন্ধ রেখেছেন তারা। এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, দলিল লেখকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান ফটক বন্ধ করে আমাকে এবং আমার দলিল লেখকদেরকে গালিগালাজ করে, এর পিছনের অর্থ হলো তারা আজকে 3-4 মাস থেকে আমার কাছে টাকা চায়। এই কিসের টাকা এটা আমি নিজেও জানি না। অনেক কষ্ট করে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমাদের অনৈতিক কোনো টাকা প্রাপ্তির সুযোগ নেই। আমরা যা কাজ করি তারই পারিশ্রমিক আমরা পাই। এই টাকা কোথায় থেকে দেবো? তবে আমরা যদি আপনাদের কারো কোনো দুস্থ মানুষ থেকে থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারি করতে পারি, তারা তা নয়। চিহ্নিত চাঁদাবাজ সমস্ত শহর জানে, সমস্ত প্রশাসন জানে এরা চাঁদাবাজ, অথচ তাদের পাশে কিছু কিছু মিডিয়া আমরা লক্ষ্য করছি আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। হৃদয় লাগে আমরা মাটি মানুষের মতো এখানে কাজ করে থাকি, এমন কোনো সামাজিক কর্মকাণ্ড নেই যেখানে দলিল লেখকরা সম্পৃক্ত নয়। আমাদের উপরে আঘাত আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং প্রশাসনের কাছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে এই মত সৃষ্টিকারী চাঁদাবাজদেরকে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় মাদক মামলার আসামি সোহেল, সাধন দাস ও তাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। সোমবার বিকেল 5টার দিকে উপজেলার 16ঘর ইউনিয়নের কালীবাড়ি লঞ্চ ঘাটে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে 2 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। সভাপতি, আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি এবং এই মাদকের বিরুদ্ধে নিয়ে আমরা কয়েকবার ওদের বাধাও দিছি, তোমরা এলাকায় আসবে না, এলাকায় মাদক বেচতে পারবে না। যে কারণে আমাদের ছেলেপেলেরা ওদেরকে এই মাদক যাতে বেচতে না পারে ওরা রুখে দিছে। রুখে দেওয়ার কারণে আজকে আমাদের ছেলেপেলেরা ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, ওদের রাস্তাঘাটে নির্যাতন করতেছে এবং ওদের রাস্তাঘাটে থেকে আমাদের লঞ্চ ঘাট থেকে কালকে ধরে নিয়ে গেছে 2 জন। যাই হোক, মুরব্বীরা যে কোনো উপায়ে ওদের ছাড়াই আনছে জিম্বায়। ওরা খুব হুমকি হামকি দিয়া আমাদের ওরে আব্দুল রব, ওর ওই যে সেনকালু, ওরে আরো অনেক মানুষ আছে, রাসেল, সোহাগ, ওরে আরো সাধন। আমরা এই 2 নং ওয়ার্ডে 2, 1, 3 ওয়ার্ডের ভিতরে মাদক বিস্তার করছি। ছোট ছোট ছেলে মেয়ে সুদ্ধা মনে করেন মাদকের ব্যবসায় জড়িত। এই মাদকের প্রতিবাদ করতে গিয়া যাদের প্রতিবাদ করে তাদেরকে আবার ধরে নিয়ে যায়, সেন্দাও লয়ে হকি স্টেট লয়ে মারামারি ধরাধরি। আমরা চাই এই মাদক আজকে এই মাদক ব্যাপারে আমার 2 নং ওয়ার্ডে আসলে যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে। কিছু মাদক ব্যবসায়ী আছে, এরা মাদক বিক্রি করতেছে। প্রতিবাদ করতে গেলে এরা এলাকার জনগণকে মারতে আসে, ধইরা নিয়ে যায় এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কোথায় বিলে নিয়ে কাটতে লাগবে এরকম হুমকি ধুমকি দেয়। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি যেন এটা নিরসন হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজধানীর ঢাকা 7 আসনের দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। মঙ্গলবার পান্থপথে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ সদস্য হামিদুর রহমান এলাকাবাসীর গ্যাস সংকটজনিত দুর্ভোগের বিষয়ে তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এখন কাজ করার জন্য অঙ্গীকার করেছে, আমি অত্যন্ত খুশি। যতটুকু আমরা পাই, এখন তো নতুন লাইন দেওয়া যাবে না, যতটুকু এই লাইনে যত ডিস্টার্ব আছে এটা যেন সম্পূর্ণ করে সে অনুরোধ করে গেলেন। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কাতারের বন্দরে আকাশ থেকে যান্ত্রিক দানবের হামলা, ইরানি ড্রোনের আঘাতে কাঁপল মধ্যপ্রাচ্য।
ক্ষমতায় বসেই থালাপতি বিজয়ের ম্যাজিক, 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ দিয়ে তামিলনাড়ুতে ঝড়। হরমুজ প্রণালীতে ডিজিটাল ব্ল্যাক হোল, সমুদ্রতলের ইন্টারনেট এখন তেহরানের হাতের মুঠোয়। রাজনীতির ঊর্ধ্বে মাতৃত্ব, মার্কিন প্রেস সেক্রেটারির মেয়র ছবিতে মুগ্ধ তেহরান।